বার্গম্যানের ৩টে ছবি খুব খুব গুরুত্বপূর্ণ। একটা তো অবশ্যই দ্য পার্সোনা, একটা থ্রু এ গ্লাস ডার্কলি, এবং আরেকটা হচ্ছে আওয়ার অফ দ্য উলফ। আমার মনে হয় যতটুকু ছবি সম্পর্কে জ্ঞান আছে বা জানি, দেখেছি, আমার মনে হয় এই ৩টে ছবি দেখাটা খুব জীবনের প্রয়োজন। ৩টে ছবিরই থিমটা বা থিম বলো বা যে কোনো যার জন্য যে কারণে ছবিটা তৈরি, যেগুলোকে সে এক্সপ্লোর করেন, স্টোরির মাধ্যমে হোক বা ন্যারেশনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে সেই জিনিসটা না কানেক্টেড। থ্রু এ গ্লাস ডার্কলি যে ধরনের গল্পের কথা বলে, আওয়ার অফ দ্য উলফ এবং পার্সোনা, এই ৩টে নিয়ে না একটা বৃত্ত সম্পূর্ণ হয়। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আওয়ার অফ দ্য উলফ কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যদি একটু ভাবি বা বলি, তাহলে আমার মনে হয় যে আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে জিনিয়াসনেস না একটা কার্স। যাদের মধ্যে সত্যি সত্যি জিনিয়াসনেস আছে, সেটা তার কাজের থ্রু দিয়ে এক্সপ্রেস হোক বা না হোক, ভেতরে আছে তার, যাদের মাইন্ডটা ভীষণভাবে রিয়েলিটি এবং একটা অল্টারনেট রিয়েলিটি এর মধ্যে পার্থক্যগুলো গুলিয়ে ফেলে, সীমারেখাটা থাকে না, তাদের দ্বারাই তো ক্রিয়েশন সম্ভব, তারাই তো আসলে একজন শিল্পী। তাদের অভিশাপটা যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, তাদের উন্মাদনার দিকে যে যাত্রা, উন্মাদ হয়ে যাওয়ার দিকে যে যাত্রা, তাদের যে নিজস্ব সত্তার ক্ষয়ে পুরো বিলীন হয়ে যাওয়া, দুটো ওয়ার্ল্ডের মধ্যে কোনো না কোনো ওয়ার্ল্ডের মধ্যে তার তার নিজস্ব পরিচিতিটা হারিয়ে ফেলা, বা দুটো ওয়ার্ল্ডের মধ্যেই তার থাকা, এটাকে না খুব মারাত্মকভাবে এক্সপ্লোর করা হয়েছে। অর্থাৎ সোজা কথায় বললে উন্মাদ হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া। এবং ছোটবেলা থেকে বিভিন্নভাবে আমরা বড় হই, অর্থাৎ প্রত্যেকের বড় হয়ে ওঠার মধ্যে তার তার যে সাইকি, তার যে চিন্তাভাবনা, সেটাতে কিন্তু তার আপব্রিঙ্গিংয়ের একটা ভীষণ ছাপ থাকে। যাই হোক, সেটাও আমাদের এই ছবির মধ্যে এসছে। এবং ওই যে বললাম যে তার ক্ষয়ে যাওয়া, একটা শিল্পীর ভেঙে যাওয়া প্রতিনিয়ত, তার বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের সাথে তার যে সম্পর্ক, এবং কোনো দিক চুজ করতে না পারার মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেটাও কিন্তু খুব সাংঘাতিকভাবে ফুটে এসছে। বার্গম্যানের অত্যন্ত প্রিয় ছবি এটা আমার, এবং বার্গম্যানের দুজন খুব প্রিয় অভিনেত্রীরা আছেন এখানে। একজন হচ্ছে ম্যাক্স ফন সাইডেও, যাকে আমরা প্রায় বার্গম্যানের সব ছবিতেই দেখি, দ্য সেভেন সিলে যে মৃত্যুর রোলটা প্লে করেছিল, জম আর কি, যার সাথে সেই বিখ্যাত চেস খেলার সিনটা হয় সেভেন সিলে। তো ম্যাক্স ফন সাইডো এবং লিভ উলম্যান। তো যেটা বলছিলাম, গল্পটা যদি ছোট করে বলি, তাহলে সেটা হচ্ছে যে একজন পেন্টার ছিলেন জোহান। সে না একটা খুব ছোটোখাটো একটা আইল্যান্ডে থাকতো তার ওয়াইফকে নিয়ে। ওয়াইফ প্রেগনেন্ট ছিল, এবং সে স্কেচ করতো বিভিন্ন জিনিস, কিন্তু সেগুলো খুবই হরিফিক, সেগুলো খুবই ভয়ঙ্কর যে স্কেচগুলো সে করতো। এবং সেই স্কেচগুলোতে প্রতিটাতেই সে এমন জিনিস ফুটিয়ে তুলতো যেটা সে দেখছে, তার নাইটমেয়ারের মধ্যে আসছে। বলা হয় যে বার্গম্যানের যে জীবনের নাইটমেয়ার, তিনি জীবনে যে হ্যালুসিনেশন করেছিলেন, যে হ্যালুসিনেট যেগুলোকে তিনি দেখেছিলেন, তার যে লিভ উলম্যানের সাথে বার্গম্যানের যে সম্পর্কের ভাঙা গড়া, তার থেকে তার মধ্যে যে দৃশ্যগুলো তিনি দেখতে পেতেন, সেগুলোই আমরা দেখতে পাই হচ্ছে এই ছবিতে জোহানের পেন্টিংয়ের থ্রু দিয়ে। জোহান আলমাকে এই জিনিসগুলো দেখায়, এবং জোহানের মধ্যে যে ক্রনিক একটা ইনসমনিয়া দেখা যাচ্ছে, আলমা কিন্তু সেটা রোজ দেখতে দেখতে একটা সময় জোহানের সাথে সাথেই জেগে থাকে সারা রাত। একদিন হঠাৎ করে একজন বয়স্ক মহিলা তাদের বাড়িতে এসে, খুব একে কিন্তু ছবিতে পরবর্তীকালে দেখতে পাবে না, সে আলমাকে বলে যে জোহানের ডায়েরিটা পড়ো। জোহানের ডায়েরিটা জোহানের বিছানার তলার মধ্যে লুকানো আছে। জোহানের ডায়েরি পড়ে আলমা জানতে পারে যে জোহান শুধুমাত্র কিছু ইমাজিনারি ভয়ভীতিমূলক দৃশ্য দেখে যে তার ছবিগুলো আঁকছে তাই নয়। জোহান
কিন্তু তার পুরনো প্রেমিকা ভেরোনিকা, তার ইমেজ দিয়েও কিন্তু সে হন্টেড মানে তার মনটা কিন্তু খুবই মানে একটা ভয়ের মধ্যে পড়ে গেছে, একটা দম বন্ধ করার সিচুয়েশন হয়ে গেছে। সেখানে কিন্তু তার পুরনো প্রেমিকার ইমেজটাও তার মাথার মধ্যে আসছে, বোঝা গেল? এবং সেখান থেকে সে কিছু ছবি আঁকছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে দ্য লেডি উইথ দ্য হ্যাট। মানে জোয়ান যে ছবিগুলো আঁকতো সেই ছবিগুলো প্রত্যেকটার একটা নাম দিত, যেমন বার্ডম্যান বা ইনসেক্ট ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা জানার পর আলমা কিন্তু কোনো রকম দ্বন্দ্বে যায় না জোয়ানের সাথে, যেটা আমরা দেখি পরবর্তীকালে অনেক বড় ব্যাপার হয়। পারলে দেখবে এটা। আমি স্ট্রংলি রেকমেন্ড করছি যারা ছবি ভালোবাসে, যারা ইউনিক বিভিন্ন ধরনের গল্প ভালোবাসে তাদেরকে, বা সবাইকে ইন জেনারেল যারা ছবি ভালোবাসে। তো এই পরবর্তীকালে আমি পুরো গোটা গল্পটা বলছি না, যেটা দেখা যায় যে একটা ওই দ্বীপেরই একজন খুব অ্যারিস্টোক্রেটিক একটা ফ্যামিলি আছে, একজন মানে একটা ক্যাসেল আছে, সেই ক্যাসেলের একজন মালিক আছে, তাকে সে ইনভাইট করে জোয়ানদের এবং আলমাকে একটা পার্টিতে। বিভিন্ন ধরনের ঘটনা হয় এবং আলটিমেটলি আমরা পরে আবার দেখি যে আবার ওরকম একটা পার্টিতে জোয়ান দেখে যে সবাই না মানে কেমন যেন ভূত বা ভয়ঙ্কর ধরনের জিনিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং মানে ভ্যাম্পায়ার টাইপ, হ্যাঁ, কেমন একটা অদ্ভুত ধরনের তাদের মধ্যে একটা পাশবিক বৃত্তি, পাশবিক একটা তাদের মুখোশ তৈরি হয়ে যাচ্ছে। এবং দেখতে দেখতে সে না তাকে আর পাওয়া যায় না, সে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু আলমা তাকে আর খুঁজে পায় না, সে হারিয়ে যায়। এবং তাহলে কি সে তার এই যে ডেমনিক যে এন্টিটিগুলোকে সে হ্যালুসিনেট করতো সেই ওয়ার্ল্ডে হারিয়ে গেল, কারণ রিয়েলিটির সাথে তো সে নিজেকে রিলেট করতে পারছে না। ওই যে বললাম এরকম একটা ঘটনা তৈরি হয়, এবং তুমি যেভাবে দেখতে পাবে জিনিসগুলোকে, এবং ভেরোনিকা এখানে যেভাবে আসবে, ভেরোনিকা মানে ওর প্রাক্তন প্রেমিকা, সেটা না খুব ট্রমাটাইজিং, খুব খুব সাংঘাতিক, মানে ধাক্কা দেয় যেভাবে ওকে দেখতে পাবে। বার্গম্যানের দেখানোর কায়দাটা, মানে মানুষের দুঃস্বপ্নকে স্ক্রিনের মধ্যে ফোটানোর কায়দাটা আমি দুজনের ছবিতে খুব মানে ভয়ঙ্করভাবে দেখি। একজন হচ্ছে গ্যাসপার নয়, তার ছবি মানে তো মানে দুঃস্বপ্ন বোধহয় অতটা মানে ভয়ঙ্কর হয় না যতটা গ্যাসপার নয়ের ছবিতে আমরা দেখতে পাই। আরেকজন হচ্ছে ইংমার বার্গম্যান, দুজন দুটো ডিফারেন্ট টাইম জোনে বিলং করছে। বার্গম্যান এই ছবি কবে করে গেছে 1968-67 এই সময়। গ্যাসপার নয়ে তোমার ক্লাইম্যাক্স বানাচ্ছে বা ইরিভার্সেবল বানাচ্ছে 2000 সাল, 2002, 10, 8, 9 এরকম সময়। যাই হোক, তো ওই যে ব্যাপারটা মানে কীভাবে দুঃস্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে, মানে বাস্তব ব্যাপারটা তো প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা, রিয়েলিটিটা কী সেটা নিয়ে ম্যাট্রিক্স ছবিতে খুব দারুণ একটা সংলাপ দিয়েছিল মরফিয়াস, যে ইফ হাউ ক্যান ইউ ডিফাইন রিয়ালিটি, এটা কথাটা আমি আগেও বলেছি, শুধু আর বলছি না। তো the boundary between the real world and the imaginary or hypothetical যে ওয়ার্ল্ড বিল্ডিং হচ্ছে তাদের মধ্যে যে বাউন্ডারিটা, সেটা কীভাবে একজন আর্টিস্টের পার্সপেক্টিভ থেকে সম্পূর্ণভাবে ধসে যাচ্ছে এবং নিজেকে সে হারিয়ে ফেলছে, এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার জন্য আওয়ার অফ দ্য উইপ দেখা দরকার। এবং এই ছবিতে না ভিন্ন ভিন্ন মানে সংলাপগুলো এত সুন্দরভাবে আছে, এবং সেকেন্ড হাফটা তো অলমোস্ট অন্ধকারে হয়, মানে নাইট ভিশনে হচ্ছে। তো এই আওয়ার অফ দ্য উলফ কী, মানে কাকে আওয়ার অফ দ্য উলফ বলে সেটাও জোয়ান আলমাকে একটা সময় বলে, যে আওয়ার অফ দ্য উলফ হচ্ছে এমন একটা সময় যেখানে পৃথিবীতে ম্যাক্সিমাম ডেথ এবং বার্থ হচ্ছে, এবং তার সাথে তার নিজস্ব মানে বেঁচে থাকাটা বা মৃত্যু, এই যে জিনিসটা, সেটা ওই আওয়ার অফ দ্য উলফের সাথে কীভাবে লিঙ্কড, বার্গম্যানের জীবনে কীভাবে আওয়ার অফ দ্য উলফকে তিনি এক্সপিরিয়েন্স করেছেন, এইগুলো দেখতে পাবে। এবং অনেক ধরনের থিমস এখানে এক্সপ্লোর হবে ইত্যাদি। ইনস্যানিটি যেরকম আসবে, রিলেশনশিপ যেমন আসবে, সেক্সুয়ালিটি যেমন আসবে, ডিসইন্টিগ্রেশন অফ অ্যান আর্টিস্ট সেটা যেভাবে ফুটে উঠবে, সেটা দেখার জন্য এই ছবিটা দেখতে হবে। তাহলে তিনটে সিনেমা খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে দ্য পার্সোনা, একটা হচ্ছে আওয়ার অফ দ্য উলফ, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে সবটাই ইম্পর্ট্যান্ট, সবটা নিয়ে সার্কেল কমপ্লিট হচ্ছে, সেই ছবিটা নিয়ে আমি একদিন বলবো। কয়েকজন দেখলেই হবে, যারা দেখে আমাকে যদি ফিডব্যাক দেয় আমি তাদের সাথে আলোচনা করবো, নিজেদের মধ্যে একটা ব্যাপার হবে। সেটা হচ্ছে থ্রু এ গ্লাস ডার্কলি, তিনটে ছবি।